Dear viewers, Assalamu alaikum. I am Ubaidur Rahman Sardar, Assistant Headmaster of Hossein Ali High School. Now I would like to welcome you to my online class. Today's topic is narration. In my previous class, I taught assertive sentence and interrogative sentence. Today, I would like to discuss about imperative sentence. I have already taught the basic rules of narration. Now, I would like to discuss the imperative sentence. Before that, we should know what is imperative sentence. You know that. I already discussed the principal rules of narration, means basic rules of narration. Today, I would like to discuss imperative sentence. Before going to discuss about imperative sentence, we should know what is imperative sentence. Imperative sentence is a sentence which expressed ordered, command, request, forbid, etc. অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি প্রকাশিত হয়। সুতরাং এবং এই সেন্টেন্সটা চেনার একটা সহজ উপায় হচ্ছে সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হবে। কি বলছি আমি আবার রিপিট করছি, এই সেন্টেন্সটি চেনার সহজ উপায় হচ্ছে সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হবে। এখন আমরা একটু ইম্পারেটিভ সেন্টেন্সকে যে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় যে নিয়মাবলী অনুসরণ করতে হয় সেই নিয়মগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেই টু এর পরিবর্তে অর্থ অনুসারে অর্ডার্ড, কমান্ডেড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, ফরবেড ইত্যাদি বসে। আই রিপিট ইট। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেই টুর পরিবর্তে অর্থ অনুসারে অর্ডার্ড, কমান্ডেড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড অথবা ফরবেড বসে এবং মাঝে টু বসে। মাঝে টু বসাতে হবে। আমি আগেই বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হবে। আই রিপিট ইট, ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হবে। সুতরাং টু এর পরে মাঝখানে যে আমরা টু বসাবো, টু এর পরে ভার্বের কাছে চলে যাবে। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো। Mother said to me, comma, inverted comma শুরু, follow the instructions of your teachers. Here we can see said to reporting verb. এখানে আমার দেখানো নিয়ম অনুসারে said to এর পরিবর্তে order অর্থাৎ আদেশ বোঝালে ordered হবে, বা যদি উপরস্থ অফিসার নিম্নস্থ অফিসারকে বা নিম্নের সোলজারদেরকে করে আদেশ দেয় তাহলে সেক্ষেত্রে কমান্ডেড হবে, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড হবে, উপদেশ বুঝালে অ্যাডভাইস হবে এবং নিষেধ করলে ফরবিড বসবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সেই টু হচ্ছে রিপোর্টিং ভার্ব। সেই টুর পরিবর্তে এখন কি বলেছে? মাদার সেড টু মি, মা আমাকে বলল, ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ ইওর টিচার্স, অর্থাৎ তোমার শিক্ষকদের নির্দেশাবলী অনুসরণ করো। এখানে মা উপদেশ দিয়েছে। সুতরাং আমরা সেই টুর পরিবর্তে কি লিখব? অ্যাডভাইস লিখব। মাদার অ্যাডভাইসড মি। আমি আবার বলছি, এই টুটা অনেক সময় আবার বসিয়ে ফেলো এখানে, না টু বসানো যাবে না। অর্থাৎ আমি বলেছি সেই টু এর পরিবর্তে অর্ডার্ড, কমান্ডেড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড অথবা ফরবেড বসে। তাহলে আমরা দেখলাম যেহেতু এখানে আমাদেরকে অর্থটা প্রাধান্য দিতে হবে, অর্থকে প্রাধান্য দিতে হবে যে এই রিপোর্টেড স্পিচে কি কথাটা বলেছে, সেটা কি আদেশ করেছে, নাকি অনুরোধ করেছে, নাকি উপদেশ দিয়েছে, নাকি নিষেধ করেছে, এই অর্থটা আগে আমাকে বুঝতে হবে। কি বলেছে? ফলো দ্য ইনস্ট্রাকশন অফ ইওর টিচার্স, তোমার শিক্ষকদের নির্দেশাবলী অনুসরণ করো। তাহলে মা যেহেতু আমাকে বলেছে সুতরাং এটা আমাকে উপদেশ দিয়েছে। সুতরাং সেই টুর পরিবর্তে আমি অ্যাডভাইস লিখেছি, তারপরে অবজেক্টটা মি লিখেছি। এবার আমি কি লিখবো? মাঝখানে টু বসাবো, কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে, কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে সেই স্থানে আমি টু বসিয়েছি। তারপরে আমার মনে রাখতে হবে, আমার ফার্স্ট টার্গেট হবে যে অবশ্যই তারপরে ভার্বের কাছে চলে যেতে হবে। ভার্বের আগে যদি কোনো কিছু থাকতো, যদি অলওয়েজ থাকতো, প্লিজ থাকতো, তাহলে এটা লিখতে পারতাম না। এখানে প্রথমে আমার টার্গেট থাকবে টু এর পরে মূল ভার্বের কাছে চলে যাবে। তো মূল ভার্বটা কি আছে? ফলো। ফলো দ্য instructions of
এবার আমরা দেখতে পাচ্ছি ইউরটা হচ্ছে পারসন। কোন পারসন? ইউরটা হচ্ছে সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন কার কাছে চলে যাবে? আমি বেসিক রুলে বলেছিলাম সেকেন্ড পারসন উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব? অর্থাৎ সেকেন্ড পারসন যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে চলে যাবে। সেইটু হচ্ছে রিপোর্টিং ভার্ব, তার অবজেক্ট হচ্ছে মি, সুতরাং মি এর কাছে চলে যাবে। এখানে আবার দেখতে পাচ্ছি আমরা ইউরটা ইউর, অর্থাৎ ইউরটা পজিটিভ রূপে আছে, সুতরাং মি পজিটিভ রূপে আমাদের লিখতে হবে এখানে। তো আই মি মাই, মাই হচ্ছে এটার পজিটিভ রূপ। তো ইউরের পরিবর্তে আমরা কি লিখলাম? মাই লিখলাম। তারপরে মাই টিচার্স। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম যে অর্থের প্রাধান্য রেখে অর্থটা কি প্রকাশ করতে চেয়েছে সেইটা অনুসারে তোমাকে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে। আমরা এখানে দেখছি ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ ইউর টিচার্স। এখানে মা আমাকে বলেছে যে তোমার শিক্ষকদের কথা নির্দেশাবলী অনুসরণ করো। তাহলে নিশ্চয়ই এটা উপদেশ দিয়েছে। উপদেশ দিয়েছে বিধায়ী সেইটুর পরিবর্তে আমরা অ্যাডভাইস বসিয়েছি, অবজেক্ট মি বসিয়েছি এবং কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে সেখানে আমরা টু লিখেছি। আমি আবার বলেছি টু এর পরে তোমাদেরকে কোথায় চলে যেতে হবে? মূল ভার্বে চলে যেতে হবে। মূল ভার্বটা আছে কি? ফলো। টু ফলো দ্য ইনস্ট্রাকশন অফ, এই পর্যন্ত আমরা লিখেছি। আমি আগে বলেছিলাম যে আমার প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে এখানে তোমার টেন্স এবং পার্সনের পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচের টেন্স এবং পার্সনের পরিবর্তন হবে। কিন্তু যেহেতু এখানে মাঝে আমরা টু বসিয়েছি, সুতরাং টেন্সের পরিবর্তন করার সুযোগ নেই। অর্থাৎ টু এর পরে যখনই আমরা ভার্বটা লিখবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, সুতরাং ওটার ভার্ব থাকবে না, না ইনফিনিটিভ হয়ে যাবে। তাহলে টু ফলো দ্য ইনস্ট্রাকশন অফ। এবার আমরা পার্সন দেখতে পাচ্ছি এখানে ইউরটা সেকেন্ড পারসন এবং সেকেন্ড পারসনের পজিটিভ রূপ। আর সেকেন্ড পারসনটা কোথায় চলে যাবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্টটা এখানে কি আছে? মি দেখতে পাচ্ছি, কিন্তু এইটা যে রূপে আছে এইটা সেই রূপে হবে। অর্থাৎ ইউরটা পজিটিভ রূপে আছে, সুতরাং মির পজিটিভ রূপ হচ্ছে আই বি মাই। মাই বসেছে এবং তারপরে কি ছিল? টিচার্স ছিল। আমরা টিচার্স কথাটা এখানে লিখে দিয়েছি। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি নিচে আর একটা সেন্টেন্স দিয়েছি, সেটা একটু লক্ষ্য করো। একই রকম, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অর্থাৎ শিক্ষক ছাত্রদের বললেন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব সময় সত্য কথা বলবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেড টু আছে, রিপোর্টিং ভার্ব সেড টুর পরিবর্তে, যেহেতু এখানে সব সময় সত্য কথা বলতে বলেছে, সুতরাং এটাও একটা উপদেশ দিয়েছে। যদি উপদেশ হয় তাহলে সেড টুর পরিবর্তে কি হবে? তোমরা ইতিমধ্যে জেনে গেছো, সেড টুর পরিবর্তে হবে অ্যাডভাইস। The teacher advised the students। এবার আমি বলেছিলাম কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে টু বসাবো, টু বসিয়েছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এখানে আছে অলওয়েজ। অলওয়েজটা একটা অ্যাডভার্ব, সুতরাং টু এর পরে আমরা অ্যাডভার্ব বসাতে পারবো না। টু এর পরে আমাদের ভার্বের কাছে চলে যেতে হবে। ভার্ব কি আছে? ভার্ব হচ্ছে স্পিক, সুতরাং আমরা লিখবো স্পিক দ্য ট্রুথ। এবার যে অ্যাডভার্বটা ছিল প্রথমে অলওয়েজ, এই অলওয়েজটা আমরা শেষে নেব। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কি হলো? সেই টুর পরিবর্তে আমরা অ্যাডভাইস লিখেছি। কেন অ্যাডভাইস লিখেছি? কারণ এটা উপদেশ বুঝিয়েছে। যদি উপদেশ বুঝায় তাহলে রিপোর্টিং ভার্বটা সেই টুর পরিবর্তে অ্যাডভাইস হবে। তারপরে আমরা অবজেক্ট লিখেছি, কমা ইনভার্টেড কমা উঠিয়ে সেখানে টু বসিয়েছি। আমি আবার বলছি টু এর পরে অবশ্যই রিপোর্টেড স্পিচের ভার্বের কাছে চলে যেতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্ব হচ্ছে স্পিক, সুতরাং টু স্পিক দ্য ট্রুথ। এরপরে যে অলওয়েজটা ছিল সেই অলওয়েজটা আমরা সবার শেষে বসিয়েছি। এটা অ্যাডভার্বটা শেষে বসানো যেতে পারে। সুতরাং আমাদের উত্তরটা হচ্ছে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। Dear learners, I have also given two examples here. আমি আরো দুটো উদাহরণ এখানে দিয়েছি, একটু খেয়াল করবে। প্রথম উদাহরণে লিখেছি the teacher said to the students don't make a noise। খেয়াল করো, কোলাহল করবে না। এখানে শিক্ষক বলেছে ছাত্রদের যে কোলাহল করবে না। ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস খেয়াল রাখবা, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ডু নট বা ডোন্ট থাকে তাহলে তোমাকে ফরম্যাট লিখতে হবে।
তাও said to পরিবর্তে আমি কি লিখব the teacher forbade the students, then you have to write to কমা এবং ইনভার্টেড কমার স্থলে তোমাকে টু বসাতে হবে। আমি আবার বলছি, যেহেতু নিষেধ করেছে ডোন্ট মেক আ নয়েজ, কোলাহল করো না বা গন্ডগোল করো না, তাহলে সেই টুর পরিবর্তে আমরা ফরওয়ার্ড লিখেছি, অবজেক্ট লিখেছি দ্য স্টুডেন্টস, এরপরে কমা এবং ইনভার্টেড কমার স্থলে টু লিখেছি। এবার মনে রাখবা, যেহেতু আমি ফরওয়ার্ড লিখেছি অর্থাৎ নিষেধ করলো, সুতরাং আর ডু নট লেখার দরকার হবে না, ডু নট লেখা যাবে না। এরপরে মূল ভার্বের কাছে চলে যাব। মূল ভার্ব কি আছে? মেক আ নয়েজ। তোমরা দেখতে পাচ্ছ এখানে মেকের কিন্তু কোনো পরিবর্তন করলাম না, কারণ টু এর পরে ভার্বের সব সময় বেস ফর্ম বসে, এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের উত্তরটা হলো কি? দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্টস, কমা ইনভার্টেড কমার স্থানে হলো টু মেক আ নয়েজ। ডোন্ট হবে না, কারণ ডোন্ট এর পরিবর্তে আমরা ফরবেড দিয়েছি। এবার আমরা অন্য একটা উদাহরণে চলে যাচ্ছি। একটু দেখো, এখানে বলেছে he said to me please lend me your pen, দয়া করে তোমার কলমটা আমাকে ধার দাও। তাহলে এটা প্লিজ কথাটা বা কাইন্ডলি বা প্লিজ দেখলেই তোমাকে বুঝে নিতে হবে যে এটা তোমাকে রিকোয়েস্ট করা হয়েছে। যদি রিকোয়েস্ট করে তাহলে সেই টুর পরিবর্তে কি লিখতে হবে? তোমরা ইতিমধ্যে শিখে ফেলেছো, সেই টুর পরিবর্তে রিকোয়েস্টেড হবে। তাহলে কি লিখবো আমরা? হি রিকোয়েস্টেড মি, এবার কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে সেই স্থানে আমাদেরকে কি লিখতে হবে? টু লিখতে হবে। আমরা ইতিমধ্যে সেটা শিখে ফেলেছি। এবার টু এর পরে আমি আবার বলেছি, যে পূর্বেই বলেছি যে টু এর পরে মূল ভার্বের কাছে চলে যাবে। প্লিজ থাকলে সেটা উঠিয়ে দিতে হবে। এই প্লিজ অর্থটাই হচ্ছে রিকোয়েস্ট করেছে, প্লিজ দ্বারা কি করা হয়েছে? রিকোয়েস্ট করা হয়েছে। সুতরাং প্লিজ কথাটা এবার আর আমরা লিখতে পারবো না। এবার টু এর পরে মূল ভার্বের কাছে চলে যাব, লেন্ড। ভার্বের কোনো পরিবর্তন হবে না, কারণ টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা চলে যাব অব ইসের কাছে, পার্সনের কাছে। মিটা একটা ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। অর্থাৎ ফার্স্ট পার্সন যদি থাকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। এখন আমরা দেখতে পাচ্ছি মিটা ফার্স্ট পার্সন, সুতরাং সাবজেক্ট হচ্ছে হি, হির কাছে চলে যাবে। এখন আমরা দেখব যে এই মিটা কোন রূপে আছে? আই মি, অর্থাৎ অবজেক্টিভ রূপে আছে। তাহলে হির অবজেক্টিভ রূপ কি হবে? হির অবজেক্টিভ রূপ হচ্ছে হিম। এবার আমরা দেখলাম যে এটাও একটা পার্সন, ইউর একটা পার্সন, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। আর তোমরা জানো সেকেন্ড পার্সন উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব? মি ইজ দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড পার্সন, সুতরাং রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। অবজেক্ট আছে মি, তবে এইখানে আমরা দেখতে পাচ্ছি পার্সনটা আছে পজেসিভ রূপে, ইউর পজেসিভ রূপে আছে। সুতরাং এইটা যখন রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে যাবে, মির কাছে যাবে, তখন এইটা যে রূপে থাকবে এইটাকেও তোমার সেই রূপে আনতে হবে। অর্থাৎ মির পজেসিভ ফর্ম হচ্ছে মাই, আই মি মাই। তাহলে ইওর পেন হয়ে যাবে মাই পেন। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সেই টুর পরিবর্তে রিকোয়েস্টেড বসিয়েছি, কমা ইনভার্টেড কমার স্থানে টু বসিয়েছি, তারপরে মূল ভার্ব বসিয়েছি, তারপরে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পারসন সাবজেক্টের কাছে চলে যাবে। সাবজেক্টটা যেহেতু এখানে অবজেক্টিভ রূপে আছে, সুতরাং এই সাবজেক্টের অবজেক্টিভ রূপ হচ্ছে হিম। এবং তারপরে আরো একটা পারসন দেখতে পাচ্ছি, পারসনটা হচ্ছে ইয়োরটা সেকেন্ড পারসন। আর তোমরা জানো সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়। এখানে সেকেন্ড পারসনটা অবজেক্ট কি আছে? মি হচ্ছে অবজেক্ট। তাহলে মি যদি অবজেক্ট হয় তাহলে এইটা যে রূপে আছে, অর্থাৎ এই পারসনটা রিপোর্টেড স্পিচের ভিতরে পারসনটা যে রূপে থাকবে, অর্থাৎ সাবজেক্টিভ রূপে থাকলে এই সাবজেক্টটাও সাবজেক্টিভ রূপে থাকবে। যদি এটা অবজেক্টিভ রূপে থাকতো তাহলে এই সাবজেক্ট এইটাও অবজেক্টিভ রূপে থাকতো। যদি এটা পজিটিভ রূপে থাকে সুতরাং এটাও পজিটিভ রূপে হবে। ইওরটা পজিটিভ রূপে আছে, তাহলে মি পজিটিভ রূপ হচ্ছে আই মি মাই। ইওর পেন হয়ে গেছে মাই পেন। ধন্যবাদ, আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পারছো। এখন আমরা অন্য একটা নিয়ম নিয়ে আলোচনা করব। হ্যাঁ ডিয়ার লার্নার্স, আমরা এবার আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করব। এটাও ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। সেটা হলো লেটস বা লেট আস থাকলে,
অর্থাৎ লেটস বা লেটাস দিয়ে যদি রিপোর্টেড স্পিচটা শুরু হয় তাহলেও কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অনেকেই আমরা জানি না এই লেট শব্দের অর্থ কী। এই লেট শব্দের অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। যেহেতু এটার শব্দের অর্থ অনুমতি দেওয়া, এটা একটা ভার্ব, সুতরাং আমি প্রথমেই বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হয়। সুতরাং কেউ যাতে মিসগাইডেড না হয় যে লেটটা কীভাবে ভার্ব হয়, সেই জন্য আমি বলে দিলাম লেটটা হচ্ছে একটা ভার্ব যেটার অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। এবার আমরা আলোচনা করছি যে লেটস বা লেট আজ। লেটস হচ্ছে সংক্ষিপ্ত শর্ট ফর্ম, আর লেট আজ হচ্ছে বিস্তারিত ফর্ম, ইলাবোরেশন ফর্ম। আমরা এবার দেখতে পাচ্ছি যে লেটস বা লেট আস থাকলে সেড টু এর পরিবর্তে প্রপোজ টু বসে এবং মাঝে লিঙ্কার হিসেবে দ্যাট বসে এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে শুড বসে। এখন আমরা প্র্যাকটিক্যাল করব। একটু দেখি বন্ধুরা, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, লেট আস ডিসকাস দ্য ম্যাটার, চলো আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি। এবার আমরা দেখতে পাচ্ছি সেড টু, এখানে আমাদের কি বলেছে, লেট আস বা লেটস থাকলেই আমরা সেড টু এর পরিবর্তে কি লিখবো, প্রপোজ টু। এটা মনে রাখতে হবে, সেড টু এর পরিবর্তে প্রপোজ টু বসে। এই নিয়মটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। হি প্রপোজ টু, আমি আবার বলছি প্রপোজ টু হবে। এখানে যদি টুটা বাদ দেওয়া হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, অবশ্যই টু বসাতে হবে। আমরা কিন্তু এর আগে সেড টুর পরিবর্তে টোল্ড বসিয়েছিলাম, সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড বসাইছিলাম, কিন্তু তারপরে কিন্তু টু বসাইনি। কিন্তু এইবার আমাদেরকে প্রপোজের পরে কিন্তু টু বসাতে হবে, এটা ভুলে গেলে চলবে না। অনেকেই টুটা বসায় না, যারা বসাবে না তাদেরটা ভুল হয়ে যাবে। তাহলে হি প্রপোজ টু মি। এবার আমরা কি বসাবো বলছিলাম যে কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে সেই স্থানে আমরা দ্যাট বসাবো। বসিয়ে দিলাম আমরা দ্যাট। এবার লেটটা উঠে যাবে আস। আস এর সাবজেক্টিভ হচ্ছে উই। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আস থাকে তো এই আস উই হয়ে যাবে আর নতুবা দে হয়ে যাবে। কখন উই হবে কখন দে হবে এই কথাটা একটু মনে রাখতে হবে। এখানে বলেছি হি সেড টু মি, সে আমাকে বলল। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনো স্থানে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে এই আঁচটা উই হয়ে যাবে। আমি আবার বলছি যে রিপোর্টিং ভার্ব, এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব সেড টু, তার আগে বা পরে অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে হোক অথবা অবজেক্ট হিসেবে হোক, যেখানেই থাকুক না কেন, যদি এখানে ফার্স্ট পারসন থাকে তাহলে এই আঁচ উই হয়ে যাবে। আমরা এখন উই লিখে দিলাম। আমি আবার বলছি যে এই আঁচটা হয় উই হয়ে যাবে নতুবা দে হয়ে যাবে। উই হবে কখন, যদি আমরা দেখি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসাবে বা অবজেক্ট হিসাবে ফার্স্ট পারসন আছে কিনা। আমরা দেখবো যে এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট ফার্স্ট পারসন আছে মি, সুতরাং এই আঁচটা উই হয়ে যাবে। তারপরে আমরা কি লিখবো, রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে শুড বসবে। আমরা সাবজেক্ট বসিয়েছি উই, তারপরে আমরা কি বসাবো, শুড। শুড বসালাম। তারপরে আমাদের আর টেন্সের পরিবর্তন করতে হবে না, আমরা পরপর বসিয়ে দেব ডিসকাস দা ম্যাটার। তাহলে আমাদের উত্তরটা কি হলো, যে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড ডিসকাস দা ম্যাটার। আমি আবার বলছি, যেহেতু লেটাস থাকলে আমরা বলেছি সেড টুর পরিবর্তে প্রপোজ টু বসাতে হবে। প্রপোজ টু বসিয়েছি, অবজেক্টটা বসিয়েছি। এবার কমা এবং ইনভার্টেড কমার স্থলে আমরা দ্যাট বসবো, নিয়মে বলেছি এখানে দ্যাট বসানো হয়েছে। এবার আমি বলেছি যে এইখানে আসের পরিবর্তে হয় উই হবে আর নতুবা দে হবে। উই হবে কখন, যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যে কোনো জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে। এখানে আমরা দেখছি ফার্স্ট পারসন আছে মি, সুতরাং এই আস উই হয়ে যাবে। তারপরে আমি আবার বলেছি রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে শুড বসে। এখানে সাবজেক্ট বসিয়ে দিয়েছি, তারপরে সূত্র অনুসারে শুড বসাবো। যেহেতু শুড বসিয়েছি, তোমরা জানো শুড, কুড, মাইট ইত্যাদি মডাল ভার্বের পরে টেন্সের আর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে। আমরা ডিসকাসে রেখেছি, তারপরে বাকি শব্দগুলো পরপর বসিয়েছি। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। আমি এখানে আরেকটা উদাহরণ দিয়েছি, দেখো, রহিম সেড টু করিম লেট আস গো আউট ফর এ ওয়াক। রহিম করিমকে বলেছে চলো আমরা বেড়াতে যাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেট আজ আছে। লেট আজ থাকলে আমরা সেড টুর পরিবর্তে কি দেব, তোমরা জানো যে লেট আজ থাকলে সেড টুর পরিবর্তে প্রপোজ টু বসে। সুতরাং আমরা লিখব রহিম প্রপোজড টু করিম
মাঝখানে কি বসাতে হবে বন্ধুরা? একটু আগে আমি বলেছিলাম মাঝখানে লিঙ্কার হিসেবে দ্যাট বসাতে হয়, আমরা দ্যাট বসিয়েছি। তো একটু আগে আমি নিয়মটা বলেছি, তোমরা হয়তো মনে রেখেছো যে এই আঁচের পরিবর্তে হয় উই হবে নতুবা দে হবে। এবার আমরা একটু দেখে আসি যে এইখানে সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট কি আছে। সাবজেক্ট আছে রহিম, অবজেক্ট আছে করিম। সুতরাং এখানে কোনো ফার্স্ট পারসন নাই, দুটাই থার্ড পারসন। তাহলে যেহেতু ফার্স্ট পারসন নাই, সুতরাং এই আঁচের পরিবর্তে এবার আমরা দে বসাতে হবে, আমাদেরকে দে বসাতে হবে। আমি আবার বলছি, যেহেতু আঁচের পরিবর্তে উই অথবা দে বসে, যদি এখানে দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট রহিম এবং করিম রয়েছে, সুতরাং এরা একটাও ফার্স্ট পারসন না, থার্ড পারসন। থার্ড পারসন হলে তাহলে আমাদেরকে দে বসাতে হবে। তারপরে সূত্র অনুসারে সাবজেক্টের পরে শুড বসাতে হবে। তারপরে আর টেন্সের কোনো পরিবর্তন হবে না, যা আছে অপরিবর্তিত ভাবে বসে যাবে। গো, আউট, ফর, আ, ওয়াক। আমরা দেখতে পাচ্ছি তার উত্তরটা হচ্ছে রহিম প্রপোজ টু করিম দ্যাট দে শুড গো আউট ফর এ ওয়াক। বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমরা একটু আগে আলোচনা করেছি লেট আঁচ থাকলে কি হয়। এবার আমরা দেখব লেটের পরে, লেট আঁচ ছাড়া আর কি কি হতে পারে লেটের পরে। লেট মি হতে পারে, লেট হিম হতে পারে, লেট হার হতে পারে, লেট দেম হতে পারে। কিন্তু লেটের পরে কখনো সেকেন্ড পারসন হয় না। তোমাদের জন্য আমি আবার বলে দিচ্ছি, লেটের পরে কখনো সেকেন্ড পারসন হয় না, অর্থাৎ লেটের পরে কখনো ইউ বসে না। তোমরা এই জিনিসটা জেনে রাখবে। তাহলে লেট আঁচ ছাড়া লেটের পরে অন্য কোনো শব্দ যদি থাকে, অর্থাৎ লেট মি থাকে অথবা লেট হিম থাকে অথবা লেট হার থাকে অথবা লেট দেম থাকে, তাহলে আমরা কিভাবে ন্যারেশনটা করব, অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন কিভাবে করব, এটা আমি একটু এখানে আলোচনা করেছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা বুঝতে পারবে। সেই টু এর পরিবর্তে টোল বসে। আমরা আগেরবার বলেছিলাম কিন্তু সেই টুর পরিবর্তে প্রপোজ টু বসে। এবার আমরা কিন্তু চলে আসছি সেই টুর পরিবর্তে টোল বসে। মাঝে লিঙ্কার হিসেবে দ্যাট বসে। আগেও বলেছিলাম, আগেরটাও কিন্তু এটা ঠিক আছে, অর্থাৎ মাঝে কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে সেই স্থানে দ্যাট বসাতে হবে। এবার রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে মাইট বসে। আগে আমরা বসিয়েছিলাম সাবজেক্টের পরে শুড, এবার কিন্তু আমাদেরকে মাইট বসাতে হবে। এই দুটো চেঞ্জ আছে আমাদের, যে একটা হচ্ছে সেই টুর পরিবর্তে টোল বসাতে হবে আর লিঙ্কার দ্যাট ঠিক থাকবে, এবং তারপরে সাবজেক্টের পরে আগে বসিয়েছিলাম শুড, এবার বসাবো মাইট। এবার আমরা একটু করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে সেই টু রিপোর্টিং ভার্বটা আছে সেই টু পরিবর্তে কি হবে আমি ইতিমধ্যে লিখেছি। এখানে কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে হি সেই টুর পরিবর্তে কি হবে, হি টোল্ড। এবার মি বসাবো। এবার কখনো আগের মতো আগে আমরা যেরকম বসিয়েছিলাম সেই টুর পরিবর্তে প্রপোজ টু, এখানে কিন্তু টোল্ডের পরে আবার টু বসানো যাবে না। সুতরাং তোমরা এটা খেয়াল করবে, টোল্ডের পরে যদি মি টু বসাও তাহলে ভুল হয়ে যাবে। মাঝে কি বসবে, লিঙ্কার হিসাবে কমা ইনভার্টেড কমার স্থানে দ্যাট বসবে, মানে হি টোল্ড মি দ্যাট। এবার আমি বলছি যে এখানে দেম যদি থাকে, অর্থাৎ যদি থার্ড পারসন থাকে, হিম, হার, দেম, মনে রাখবা সব সময় লেটের পরে কখনো সাবজেক্টিভ ফর্ম বসে না, লেটের পরে সব সময় অবজেক্টিভ ফর্ম বসে, পারসনের অবজেক্টিভ ফর্ম বসে। সুতরাং লেটের পরে এখানে দেম বসবে, কিন্তু দ্যাটের পরে আমাদেরকে সেই সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। দেমের সাবজেক্টিভ ফর্ম কি আমরা জানি, দেমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে। আর দে যেহেতু থার্ড পারসন, আমরা আমাদের প্রাইমারি রুলসে আমরা বলেছিলাম, বেসিক রুলসে আমরা বলেছিলাম যে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ থার্ড পারসন উইল রিমেইন আনচেঞ্জ। সুতরাং এখানে যেহেতু দেম এর সাবজেক্টিভ রূপ হচ্ছে দে যেহেতু থার্ড পারসন, এটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু রুল অনুসারে এখন দেখো রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে মাইট বসে, অর্থাৎ এইখানে তো আসলে রিপোর্টেড স্পিচটা তো এখন আর থাকলো না, তাই না? এখন কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট বসিয়েছি, তারপরে সাবজেক্ট বসিয়েছি কি দেমের সাবজেক্ট ফর্ম হচ্ছে দে বসিয়েছি। এরপরে কি বসাবো আমরা, মাইট বসাবো। মাইট আগে কিন্তু আমরা শুড বসিয়েছিলাম লেটাসের ক্ষেত্রে, তাই না? কিন্তু এবার কিন্তু আমরা লেটের পরে দেম রয়েছে, সুতরাং সাবজেক্টটা দে করেছি আর দের পরে অবশ্যই মাইট বসবে। শুড বসালে কিন্তু এবার হবে না। মাইট প্লে ক্রিকেট।
তোমরা ইতিমধ্যে জেনেছো যে মাইট হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারি ভার্বের পরে কখনো টেন্সের পরিবর্তন হয় না, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে এখানে, তাই আমরা বেস ফর্ম বসালাম। তাহলে উত্তর হলো কি, সেড টুর পরিবর্তে টোল্ড হলো, কমা ইনভার্টেড কমার স্থানে হলো দ্যাট, তারপরে এটার সাবজেক্টিভ রূপ হলো দে, তারপর দের পরে কি বসবে, মাইট বসবে, সব ক্ষেত্রে মাইট বসবে। সুতরাং তারপরে বাকি যা আছে তাই আমরা লিখে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যাব আরেকটা উদাহরণে। দেখো, মাদার সেড টু হার সান, সেড টুর পরিবর্তে আবার কি লিখবো আমরা, টোল্ড লিখবো। লিখলাম মাদার টোল্ড হার সান। উচ্চারণটা কিন্তু আমরা সন করে থাকি, কিন্তু এটার উচ্চারণ তোমাদের জেনে রাখতে হবে যে সন নয়, এটার উচ্চারণটা হবে সান। মাদার টোল্ড হার সান। এবার কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখব, দ্যাট লিখব লিঙ্কার হিসাবে। এবার আমরা দেখতে পাচ্ছি মি আছে, তাই না? আমি আগেই বলেছি যে কখনো লেটের পরে সাবজেক্টিভ রূপ বসে না, এই জন্য অবজেক্টিভ রূপ বসেছে, কিন্তু দ্যাটের পরে আমরা কি বসাবো, সাবজেক্টিভ রূপ করবো। তাহলে মির সাবজেক্টিভ রূপ কি, মির সাবজেক্টিভ রূপ হচ্ছে আই। আই যদি হয় এটা ফার্স্ট পারসন উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। এখানে সাবজেক্টটা কি আছে, সাবজেক্ট আছে মাদার, তো মাদার পরিবর্তে আমরা এখানে শি বসাবো। আমি আবার বলছি বন্ধুরা যে এখানে মিটা হচ্ছে অবজেক্টিভ রূপ, কিন্তু দ্যাটের পরে সাবজেক্টিভ রূপ বসবে, তো সাবজেক্টিভ রূপ হচ্ছে আই। তো আইটা ফার্স্ট পারসন যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে, মাদারের কাছে পরিবর্তন হবে। সুতরাং মাদারের পরিবর্তে বসে শি, প্রোনাউন রূপ বসানো ভালো। এবার তারপরে সূত্র অনুসারে আমাদেরকে কি বসাতে হবে, মাইট বসাতে হবে। মাইট বসালাম, তারপরে মূল ভার্ব হচ্ছে কুক। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট লেখা আছে, তাহলে আমরা লিখলাম ফার্স্ট। তাহলে উত্তরটা কি হলো, মাদার টোল্ড হার সান দ্যাট শি মাইট কুক ফার্স্ট। ধন্যবাদ লার্নার্স, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে আজকের ভিডিওটি করলাম। আশা করি তোমরা পরবর্তী ভিডিওগুলোতে অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সটা আমি দিয়ে দিতে পারবো এক ভিডিওতে। আশা করি তোমরা বাড়িতে নিরাপদে থাকবে এবং আমাদের ইউটিউবের মাধ্যমে আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা উপভোগ করবে, অনেক কিছু শিখতে পারবে আশা করি। ধন্যবাদ সবাইকে।